Let us talk about filtration. আমরা এখন ফিল্ট্রেশন সম্পর্কে জানবো। ফিল্ট্রেশন হচ্ছে সেল ট্রান্সপোর্ট সিস্টেমের একটা পার্ট, যেটা হচ্ছে আমরা যদি ডেফিনেশনে তাকাই, the filtration is the process by which undissolved particles are separated from the liquid through a membrane due to difference in hydrostatic pressure or gravity force. মানে হচ্ছে ফিল্ট্রেশন এমন একটা প্রসেস যার মানে হচ্ছে আনডিজলভড পার্টিকেল, সেলের মধ্যে এই পার্টিকেলগুলো কখনোই ডিজলভ হবে না, এগুলো লিকুইড পোর্শন থেকে আলাদা হবে এবং এটা হবে হচ্ছে সেল মেমব্রেনের মাধ্যমে। আর এই আলাদা হওয়ার সিস্টেমটা ঘটার জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। আমরা আগে সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়ার সময় দেখেছি যে এই সোডিয়াম ফ্রম দ্য ইন্ট্রাসেলুলার সাইড, 3 sodium ions are expelled and 2 potassium ions enter into the cell. এই কারণে সেলের মধ্যে এক ধরনের গ্র্যাভিটি ফোর্স অথবা প্রেসারের ক্রিয়েট হয় এবং এই যে লিকুইড থেকে যে আমার আনডিজলভ পার্টিকেলগুলো বের হচ্ছে, তার মানে এখান থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার তৈরি হচ্ছে, আর যেটাকে আমরা গ্র্যাভিটি ফোর্স বলছি। এবং এই ফিল্ট্রেশনটা করা যায় হচ্ছে ফিল্টার পেপার ইউজ করতে পারি, ক্লথ ইউজ করতে পারি, অথবা যে কোনো মেমব্রেন হতে পারে, যেটা আমরা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন বলে থাকি। এবং ফিল্টার পেপারের মাধ্যমে আমরা বাইরেও এটা করতে পারি, ক্লথের মাধ্যমে বাইরে করতে পারি। আর সেলের ক্ষেত্রে হচ্ছে সেল মেমব্রেন দিয়ে এটা করা যায়। আর সেল মেমব্রেন অনেক ক্ষেত্রে হচ্ছে সেমি পারমিয়েবল, যেহেতু এটা অনেকটা ফিল্টার পেপারের মতোই কাজ করে। তো এখানে বলা আছে যে মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড সলিউটস ফ্রম অ্যান এরিয়া অফ হাই হাইড্রোস্ট্যাটিক প্রেশার টু অ্যান এরিয়া অফ লো হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইজ কল্ড ফিল্ট্রেশন। মানে বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেশার থেকে কম হাইড্রোস্ট্যাটিক প্রেশারের দিকে আমার আনডিজলভ পার্টিকেলগুলো ট্রান্সফার বা সেপারেটেড হবে। এটা হচ্ছে ২ জায়গায় ঘটে। স্মল ইন্টেস্টাইনে হয়, আর হচ্ছে সিএসএফ, ব্রেইনে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইউরিন এবং টিস্যু ফ্লুইড, এই ৩ টে জায়গায়। স্মল ইন্টেস্টাইন, সিএসএফ, ইউরিন অ্যান্ড টিস্যু ফ্লুইড। এখানে একটা ফিগার দেয়া আছে, এটা হচ্ছে ফিল্ট্রেশনের একটা প্রসেস। ফিল্টার পেপার ইউজ করা হয়েছে, ফানেল দেয়া আছে, আনডিজলভড পার্টিকেলগুলো সেপারেটেড হচ্ছে। আর এখন আমরা আসছি আল্ট্রা ফিল্ট্রেশনে। আল্ট্রা ফিল্ট্রেশনের ক্ষেত্রে আর ফিল্ট্রেশনের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশনে ক্রিস্টালয়েড মলিকিউলসগুলা কলয়েড সাবস্টেন্স থেকে আলাদা হবে মেমব্রেনের মাধ্যমে। আর ফিল্টারের ক্ষেত্রে দেখেছিলাম, ফিল্ট্রেশনের ক্ষেত্রে যে আনডিজলভড পার্টিকেলগুলো সেপারেটেড হবে। ডায়ালাইসিস হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ সেপারেশন মোর ডিফিউজিবল ম্যাটেরিয়াল ফ্রম নন ডিফিউজিবল ম্যাটেরিয়াল ইন সলিউশন থ্রু সার্টেন ন্যাচারাল অর আর্টিফিশিয়াল মেমব্রেন ডিউ টু আনইকুয়াল ডিফিউশন। ডায়ালাইসিসের ক্ষেত্রে আমার কিছু মলিকিউল আছে যেগুলো অনেক বেশি দ্রবীভূত হয়, যেগুলো হচ্ছে ক্রিস্টালয়েডস, মাইক্রোমলিকিউলস সরি। আর নন ডিফিউজেবল ম্যাটেরিয়ালস থেকে এগুলো আলাদা হয়, যেগুলো হচ্ছে কলয়েড, ম্যাক্রোমলিকিউলস। এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে ন্যাচারাল কোনো মেমব্রেন ইউজ করতে পারি বা আর্টিফিশিয়াল কোনো মেমব্রেন ইউজ করতে পারি। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল মেমব্রেন ইউজ করে ডায়ালাইসিস করা হয়। যাদের কিডনি ফেইলিউরের সমস্যা আছে বা আল্ট্রা ফিল্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ডায়ালাইসিসটা করা হয়। এবং এটা হচ্ছে আনইকুয়াল ডিফিউশনের কারণে হয়। যখন হচ্ছে ইকুয়াল ডিফিউশন হবে তখন ডায়ালাইসিস হবে না। দুইটার ক্ষেত্রে আনইকুয়াল ডিফিউশন থাকতে হবে। অ্যাবজর্পশন হচ্ছে এটা আরেকটা সাবস্টেন্সের ট্রান্সফার প্রক্রিয়া। এটা হচ্ছে কোনো একটা গাট থেকে আমার ব্লাডে বা লিম্ফে কোনো সাবস্টেন্স যাবে, সেটা হচ্ছে যে কোনো গাট হতে পারে, স্মল ইন্টেস্টাইন হতে পারে বা স্টমাক হতে পারে, যেখানে আমরা খাবার জমা রাখি। এখান থেকে আমাদের ব্লাড এবং লিম্ফে সাবস্টেন্সগুলো ট্রান্সফার হবে। এবং এটা হচ্ছে অনেকগুলো সাবস্টেন্সই হতে পারে এবং এটা লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাডসর্পশন হচ্ছে বাইন্ডিং অফ মলিকিউলস অর পার্টিকেলস টু এ সারফেস। একটা সারফেসের সাথে অনেকগুলা পার্টিকেল আর মলিকিউলস এগুলো হচ্ছে বাইন্ড করবে। এবং এটার উদাহরণ হচ্ছে যখন অ্যাডসর্বেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে চারকোল, সিলিকা এবং অ্যালুমিনা জেলস। এবং এটা ময়েশ্চার দূর করে। যখন ময়েশ্চার হয় তখন এই জিনিসগুলো ব্যবহার করা হলে তখন এরা হচ্ছে ওই ময়েশ্চারাইজের যে পদার্থগুলো আছে ওগুলোর সাথে বাইন্ড করে ফেলে এবং হিউমিডিটি কন্ট্রোল করে। এটা হচ্ছে বাইন্ডিং অফ মলিকিউলস অর পার্টিকেলস টু এ সারফেস। আমরা এখানে ফিগার দেওয়া আছে দুইটা, এখানে সারফেস আছে, নিচে হচ্ছে ইন্টারফেস। অ্যাডসর্পশনের ক্ষেত্রে হচ্ছে বাইন্ডিং করছে মলিকিউলগুলো, আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে হচ্ছে এগুলা ট্রান্সফার হচ্ছে এখান থেকে, সারফেস থেকে ইন্টারফেসের দিকে ট্রান্সফার হচ্ছে, সারফেস টু ইন্টারফেস। আমরা যদি দেখি যে আমাদের অ্যাবজর্পশনে কি বলা আছে, অ্যাবজর্পশনে বলা আছে গাট ইনটু দ্য ব্লাড। এই যে গাট ইনটু দ্য ব্লাড ট্রান্সফার হচ্ছে,
তাহলে গাট ইনটু দ্য ব্লাড যদি হয়, তাহলে এটা যদি আমাদের গাট হয়, এখানে হচ্ছে এটা যদি গাট হয় তাহলে এটা হচ্ছে ব্লাডের দিকে যাচ্ছে, গাট ইনটু দ্য ব্লাড। আর অ্যাডসর্পশনের ক্ষেত্রে এটা জাস্ট বাইন্ড করছে এবং এই পাশ থেকে ওই পাশ থেকে যাচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না মেমব্রেন থেকে। এই দুটো হচ্ছে পার্থক্য। লেট আস টক অ্যাবাউট মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে এমন একটা সিরিজ বা ভোল্টেজ পটেনশিয়াল, মেমব্রেনের ভেতরে যে ভোল্টেজ মাপা হয়, ইন্ট্রাসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার পার্টে যে ভোল্টেজ ক্রিয়েট হয়, এই জিনিসটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। এবং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা হচ্ছে -90 মিলিভোল্ট। এই ভোল্টটা হচ্ছে ফ্রম দ্য ইন্টারসেলুলার সাইড এন্ড এক্সট্রাসেলুলার সাইড ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, and if this number is not constant, the cell will be damaged or cell will be hampered, and our body function will be also hampered. So this is so much important to maintain the equilibrium or constant value of membrane potential. And membrane potential এর ক্ষেত্রে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল একটা জিনিস আছে টার্ম। অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে একটা সিরিজ অফ ইলেকট্রিক্যাল চেঞ্জেস that occur in the membrane potential when muscle or nerve is stimulated. স্টিমুলেটেড মানে হচ্ছে যখন মাসল অথবা নার্ভ কাজ করা শুরু করবে বা উদ্দীপনা পাবে। এবং অ্যাকশন পটেনশিয়াল একটা সিরিজ অফ ইলেকট্রিক্যাল চেঞ্জেস, ইট ইজ নট এ সিঙ্গেল ইলেকট্রিক্যাল চেঞ্জ, ইট ইজ এ সিরিজ অফ ইলেকট্রিক্যাল চেঞ্জ। সুতরাং এটা হচ্ছে দুইটা ধাপে ঘটে, একটা হচ্ছে ডিপোলারাইজেশন, একটা হচ্ছে রিপোলারাইজেশন। এবং এটা তখনই ঘটে যখন মাসল অথবা নার্ভ স্টিমুলেট হয়। ডিপোলারাইজেশন এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ অফ অ্যাকশন পটেনশিয়াল in which inside of muscle or nerve becomes positive and outside becomes negative. ডিপোলারাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে আমার অ্যাকশন পটেনশিয়ালের প্রথম ধাপ, এবং এই ক্ষেত্রে মাসল এবং নার্ভের ভেতরে হচ্ছে পজিটিভ চার্জ থাকে এবং বাইরে থাকে হচ্ছে নেগেটিভ চার্জ। এবং এই পোলারাইজড স্টেট, এটাকে বলা হচ্ছে পোলারাইজড স্টেট, কারণ আমার ভেতরে সবসময়ই পজিটিভ চার্জ থাকছে, বাইরে সবসময় নেগেটিভ চার্জ থাকছে। এবং এটা ডিপোলারাইজেশনের ক্ষেত্রে হয়, সরি ডিপোলারাইজেশনের ক্ষেত্রে এটা হচ্ছে চলে যায়, মানে নামই বোঝা যাচ্ছে ডি মানে হচ্ছে আমার এটা অ্যাবলিশ হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আমার ডিপোলারাইজেশন। এবং রিপোলারাইজেশন, মানে হচ্ছে পুনরায় ফিরে আসা। ডিপোলারাইজেশনের ক্ষেত্রে মাধ্যমে আমাদের যে চার্জের একটা ডিফারেন্স তৈরি হয়েছিল, মানে মাসলের ভেতরে নেগেটিভ চার্জ ছিল, বাইরে হচ্ছে পজিটিভ চার্জ ছিল, আহ, এই রিপোলারাইজেশনের ক্ষেত্রে সেটা আবার ব্যাক করবে, রিজার্ভস ব্যাক করবে। এবং এটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে হবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। যখন হচ্ছে আমার ওই মাসলটা বা নার্ভটা কাজ করছে না বা রেস্টে আছে, ওইটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। That is within a short time after depolarization, inside of muscle or nerve becomes negative and outside becomes positive. So the polarized state is re-established. এবং ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনটা হচ্ছে অনেক স্বল্প সময়ের মধ্যে ঘটে। আমরা যদি গ্রাফের দিকে তাকাই, দিস ইজ দ্য গ্রাফ। এবং এটা হচ্ছে আমার এই যে ডিপোলারাইজেশন স্টেট, এবং সাথে সাথেই কিন্তু আমার রিপোলারাইজেশন হচ্ছে, কোনো টাইমের কিন্তু কোনো গ্যাপ নাই, উইদিন সাম অফ মিলি সেকেন্ডস এই ক্ষেত্রে এটা হচ্ছে। এবং এটার ক্ষেত্রে আমার একটা জিনিস টার্ম মনে রাখতে হবে, এটা হচ্ছে লেটেন্ট পিরিয়ড। লেটেন্ট পিরিয়ড হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গায় হচ্ছে আমার কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের, এটা তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে আমার অ্যাকশন পটেনশিয়ালে কোনো চেঞ্জই হচ্ছে না। এটা হচ্ছে আমরা আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল কার্ভ, এ প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দ্যাট অকার ইন এক্সাইটেবল টিস্যু আফটার স্টিমুলেশন। আগেই বলেছি যে এটা হচ্ছে তখনই ঘটবে অ্যাকশন পটেনশিয়াল যখন হচ্ছে টিস্যু বা মাসেলার অর্গান হচ্ছে স্টিমুলেট হবে, এক্সাইটেবল কন্ডিশন অফ স্টিমুলেশন। এর তিনটা ধাপ আছে, মেজর পার্টস: ল্যাটেন্ট পিরিয়ড, ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন। উই হ্যাভ লার্নড অ্যাবাউট ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন। সো দ্য first one, we have to know that what is latent period. The latent period is a kind of period when no change occurs in the electrical potential immediately after applying the stimulus. মানে হচ্ছে আমি কোনো মাসল অথবা নার্ভে আমি কোনো স্টিমুলাস দিচ্ছি বা উদ্দীপনা দিচ্ছি, কিন্তু এর কোনো রকমের ইলেকট্রিক্যাল পটেনশিয়ালে কোনো চেঞ্জ হচ্ছে না। এবং ইট ইজ ভেরি শর্ট পিরিয়ড, 0.5 থেকে 1 মিলি সেকেন্ডের মধ্যে এটা হয়। অনেক শর্ট পিরিয়ডের মধ্যে ল্যাটেন্ট পিরিয়ড হয়।
when no change occurs in the electrical potential immediately after applying the stimulus. ডিপোলারাইজেশন আমরা আগেই জেনেছি। আমরা এই ভোল্টেজটা হচ্ছে 15 মিলিভোল্ট এবং আহ, এটা স্টার্ট হয় হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই এই ডিপোলারাইজেশন স্টেটটা শুরু হয়ে যায় এবং ইট ইজ ভেরি স্লো অ্যান্ড মাসল ইজ ডিপোলারাইজড ফর অ্যাবাউট 15 মিলিভোল্ট। ফায়ারিং লেভেল হচ্ছে ডিপোলারাইজেশনের একটা সাবস্টেপ। এটা হচ্ছে যখন ডিপোলারাইজেশনটা অনেক দ্রুত ইনক্রিজ হবে তখনই হচ্ছে আমার ফায়ারিং লেভেল হবে। আমরা যদি গ্রাফে তাকাই একটু, তাহলে এই যে এখান থেকে ডিপোলারাইজেশন হচ্ছে এবং দ্রুত এটা কার্ভটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমার ফায়ারিং লেভেল। এটা হচ্ছে ফায়ারিং লেভেল। এবং ওভারশুট হচ্ছে from firing level the curve reaches isoelectric potential rapidly and then shoots up beyond the zero potential up to 55 millivolt. It is called overshoot. ফায়ারিং লেভেলতে যখন পৌঁছে গেছে টপ লেভেলে, এখানে এই যে এই জায়গায় ফায়ারিং লেভেলে পৌঁছে গেছে, firing level the curve reaches isoelectric potential rapidly and then shoots up beyond the zero potential up to 55 millivolt. মানে এখান থেকে সে 55 মিলিভোল্টে উঠবে, উপরের দিকে উঠবে, ফায়ারিং লেভেল থেকে এইভাবে উপরের দিকে উঠবে। রিপোলারাইজেশন আমরা আগেই জেনেছি যে ডিপোলারাইজেশনের পরের ধাপ হচ্ছে রিপোলারাইজেশন, যেখানে হচ্ছে রিজার্ভস ব্যাক হয় পটেনশিয়ালের। When depolarization completed plus 50 millivolt, the repolarization starts. Initially it occurs rapidly and then becomes very slow. এখানে হচ্ছে আমার রিপোলারাইজেশনটা যদি গ্রাফে আবার তাকাই, এই যে আমার এইটা হচ্ছে ডিপোলারাইজেশন স্টেট এবং এখানে হচ্ছে স্পাইক পটেনশিয়াল, যেখান থেকে ডিপোলারাইজেশনের শেষ এবং রিপোলারাইজেশনের শুরু, এই পয়েন্টটাকে আমরা বলছি স্পাইক পটেনশিয়াল। এবং এই যে ভেজ জিরো মিলিভোল্ট, যেটা হচ্ছে ভেজ, এই ভেজে নামা এখান থেকে স্পাইক পটেনশিয়াল থেকে এখান থেকে নামা শুরু করবে এবং এই যে নামা শুরু করছে এটা হচ্ছে রিপোলারাইজেশন। এবং এটা হচ্ছে প্রথমে হচ্ছে অনেক মানে কার্ভটা অনেক বেশি হবে রিপোলারাইজেশনের ক্ষেত্রে এবং পরে আস্তে আস্তে এটা কমে যাবে। আমরা যদি দেখি, ইনিশিয়ালি ইট অকার্স র্যাপিডলি অ্যান্ড দেন বিকামস ভেরি স্লো। আমরা দেখেছি গ্রাফে যে প্রথমে অনেক দ্রুত এটা নিচের দিকে নামা শুরু করে এবং পরে এটা হরাইজন্টালি ফ্ল্যাট হয়ে যায় আস্তে আস্তে। Spike potential, rapid rise in depolarization and the rapid fall in depolarization are together called spike potential. It lasts for 0.4 millisecond. র্যাপিড রাইজ এই দুইটা, এই যে হচ্ছে র্যাপিড রাইজ এন্ড এই জায়গাটা হচ্ছে র্যাপিড ফলস, মানে অনেক দ্রুত যে জায়গায় উপরের দিকে উঠবে কার্ভ এবং অনেক দ্রুত যে জায়গায় নিচের দিকে নামা শুরু করবে, এই জায়গাটাকে আমরা বলবো, এই যে এই জায়গাটা হচ্ছে র্যাপিড রাইজ হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে আমার র্যাপিড ফল হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় র্যাপিড রাইজ, এই জায়গায় র্যাপিড ফল এবং এই দুইটা একসাথে কম্বাইন্ডলি কিন্তু বলা হচ্ছে স্পাইক পটেনশিয়াল, নট একটা জায়গা। আমি একটা জায়গাকে বলতে পারবো না যে এই জায়গাটি পোলারাইজেশন হচ্ছে, এই জায়গায় র্যাপিড রাইজ হচ্ছে, এটা হচ্ছে স্পাইক পটেনশিয়াল, অথবা এই জায়গাটা র্যাপিড ফল করছে এটা স্পাইক পটেনশিয়াল, এভাবে বলা যাবে না। আমাদের বলতে হবে দুই জায়গায় হচ্ছে ইকুয়াল, মানে দুই জায়গায় হচ্ছে একসাথে র্যাপিড রাইজ আর র্যাপিড ফল হচ্ছে এবং এটাই হচ্ছে আমার স্পাইক পটেনশিয়াল, দুইটা একসাথে। আহ, তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ পটেনশিয়ালের কার্ভ। এই কার্ভটা ইম্পর্টেন্ট। আমাদের এখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মিলিভোল্ট এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইম দেওয়া আছে মিলিভোল্টে এবং মিলি সেকেন্ডে, অনেক দ্রুত, মানে দ্রুত ক্ষেত্রে এটা ঘটে এবং প্রত্যেকটা স্টেপ একটার পরে আরেকটা ঘটে, কোনো ধরনের লং টাইম ডিলে নেয় না। তো এই ছিল আমাদের পুরোপুরি সেল ট্রান্সপোর্ট সিস্টেম এবং ফিল্ট্রেশন, আল্ট্রাফিল্ট্রেশন, অ্যাবসর্পশন, অ্যাডসর্পশন, মেমরি পটেনশিয়াল। আমাদের আজকে এইটুকুই, আগামী ক্লাসে আমরা পরবর্তী জিনিস নিয়ে জানবো। থ্যাংক ইউ।